This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জোড়া মামলার অস্বস্তি, এবার বিজেপিকে পাল্টা আক্রমণ মহুয়ার। বিজেপির দরজা খোলা না এলেই পরের বার তিহার, এক্স মাধ্যমে পোস্ট মহুয়া মৈত্র। এই নিয়ে শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন শোনাই আপনাদের, তারপর শোনাবো অন্যান্য বক্তব্য। মহুয়া মৈত্রর বিরুদ্ধে যে অভিযোগ আছে সেটা প্রমাণিত হওয়ার পর এতটাই বিপজ্জনক ছিল, যার জন্য এখন কেন্দ্রীয় গোয়েন্দা তদন্তকারী সংস্থা তদন্ত করছে। মহুয়া মৈত্র জানেন তিনি কি করেছেন, তিনি তার ভবিষ্যৎ হয়তো জানেন, সেই জন্য রাত্রে দুঃস্বপ্নে তিনি ইডি সিবিআই কে দেখছেন, আর বিশেষ করে তিহার জেলের দরজাটা হয়তো দেখতে পাচ্ছেন। তো বিজেপি এখানে কি করবে? বাংলায় তৃতীয় শক্তির উদয় হবে, আত্মবিশ্বাসী অধীর চৌধুরী। বাম কর্মীরা কংগ্রেসকে ভোট দিলেও কংগ্রেস কর্মীরা বামেদের ভোট দেন না, সেই ট্রেন্ড এখন অতীত। টিভি9 বাংলায় মন্তব্য অধীর চৌধুরীর। কংগ্রেস কর্মীদের ভোট এবার কি তবে বামেদের ঝুলিতে? তৃতীয় শক্তির উত্থান ঘিরে অধীরের মন্তব্যকে স্বাগত সুজনের। অতীতে জোটের প্রশ্নে বামেদের ভোট দেয়নি কংগ্রেস কর্মীরা, এবার তার পরিবর্তন হবে। অধীরের এই প্রত্যাশাকে স্বাগত সুজনের। আগের নির্বাচনে দেখা গেছে যে কংগ্রেস কর্মীরা বামেদের ভোট দেন না, বামেদের যদিও ইয়ে পার হয়ে গেছে ওই ফেজ, যেটা বলছে সেটা ছিল এক সময়, সে ফেজ এখন আর নেই। দিন পাল্টায়, সময় পাল্টায়, ভাবনা পাল্টায়। অধীর রঞ্জন চৌধুরী বলছেন যে বাম কংগ্রেসের একটা থার্ড ফোর্স অবশ্যই ইমার্জ করেছে, এসে গেছে, তো অবশ্যই এসে গেছে। অধীরবাবু অন্তত এই কথাটা স্পষ্ট করলেন, আমি তাকে স্বাগত জানাচ্ছি যে এখন সময় বদলেছে। এখন তৃণমূল না, বিজেপি না, তার বাইরে সমস্ত যে শক্তি তাকে ঐক্যবদ্ধ হতে হবে, এবং সেই কারণেই কংগ্রেস কর্মীরাও সমান আন্তরিকতার সঙ্গেই যেখানে কংগ্রেসের প্রার্থী নেই সেখানেও বামপন্থী প্রার্থীদের পাশে দাঁড়াবেন। ওনার এই মনোভাবকে আমি স্বাগত জানাচ্ছি। নিশ্চয়ই কংগ্রেস সেই চেষ্টা করছে বা করবে, এটা আমরা বিশ্বাস করব, কেননা লড়াইটা রাজ্যটাকে বাঁচাবার, দেশটাকে বাঁচাবার। আর এই মুহূর্তে একটা বড় খবর আপনার জন্য। দাড়িভিট মামলায় এনআইএ তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ নয়, সিঙ্গেল বেঞ্চের নির্দেশ অযৌক্তিক মনে হয় না মন্তব্য প্রধান বিচারপতির। রাজ্যকে সিঙ্গেল বেঞ্চের নির্দেশ কার্যকর করতে হবে, এনএইচআরসিকে যাবতীয় তথ্য দিতে হবে সিআইডিকে, নির্দেশ প্রধান বিচারপতির। আহতদের ক্ষতিপূরণ দিতে নির্দেশ আদালতের, এনআইএ-কে তথ্য না দেওয়ায় সিআইডির ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছিল সিঙ্গেল বেঞ্চ। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিআইজি, সিআইডির বিরুদ্ধে রুলও জারি করা হয়। বিচারপতি রাজশেখর মান্থার নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। এই মুহূর্তে সব থেকে বড় খবর এই মুহূর্তে আপনার জন্য। দাড়িভিট মামলায় এনআইএ তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ নয়, সিঙ্গেল বেঞ্চের নির্দেশ অযৌক্তিক মনে হয় না মন্তব্য প্রধান বিচারপতির। রাজ্যকে সিঙ্গেল বেঞ্চের নির্দেশ কার্যকর করতে হবে, এনএইচআরসিকে যাবতীয় তথ্য দিতে হবে সিআইডিকে, নির্দেশ প্রধান বিচারপতির। আহতদের ক্ষতিপূরণ দিতে নির্দেশ আদালতের, এনআইএ-কে তথ্য না দেওয়ায় সিআইডির ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছিল সিঙ্গেল বেঞ্চ। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিআইজি, সিআইডির বিরুদ্ধে রুলও জারি করেছিল। বিচারপতি রাজশেখর মান্থার নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য, কিন্তু তাতেও আখেরে কোনো লাভ হলো না। এনআইএ-কে তথ্য না দেওয়ায় সিআইডির ভূমিকায় ক্ষোভ প্রকাশ। দাড়িভিট মামলায় এনআইএ তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল না হাইকোর্ট, সিঙ্গেল বেঞ্চের নির্দেশ অযৌক্তিক মনে হয় না মন্তব্য প্রধান বিচারপতির। রাজ্যকে সিঙ্গেল বেঞ্চের নির্দেশ কার্যকর করতে হবে, এনএইচআরসিকে যাবতীয় তথ্য দিতে হবে সিআইডিকে, নির্দেশ প্রধান বিচারপতির। দাড়িভিট মামলা নিয়ে এই মুহূর্তের সব থেকে বড় খবর আপনার জন্য। দাড়িভিট মামলায় এনআইএ তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ নয়, সিঙ্গেল বেঞ্চের নির্দেশ অযৌক্তিক মনে হয় না মন্তব্য প্রধান বিচারপতির। রাজ্যকে সিঙ্গেল বেঞ্চের নির্দেশ কার্যকর করতে হবে, এনএইচআরসিকে যাবতীয় তথ্য দিতে হবে সিআইডিকে, নির্দেশ দিলেন প্রধান বিচারপতি। আহতদের ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিল আদালত, এনআইএ-কে তথ্য না দেওয়ায় সিআইডির ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছিল সিঙ্গেল বেঞ্চ। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিআইজি, সিআইডির বিরুদ্ধে রুলও জারি করা হয়।
বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে রায় রাজ্য, কিন্তু তাতেও আখেরে কোনো লাভ হলো না। এদিকে ভোট যুদ্ধে ফুটছে গোটা বাংলা। আজও সকাল থেকে প্রচারের ময়দানে সব পক্ষ, কেউ কাউকে এক চুল জমি ছাড়তে নারাজ। দেখাবো সেই ছবি। আপনি দেখতে পাচ্ছেন কার কার প্রচার আপনাকে একসঙ্গে দেখাচ্ছি। তাপস রায় প্রচার দেখাচ্ছি, আপনাকে দেখাচ্ছি সায়রা হালিমের প্রচার, আপনাকে দেখাচ্ছি মোহাম্মদ সেলিমের প্রচার। জঙ্গিপুরে প্রচারে নেমেছেন সকাল থেকে মোহাম্মদ সেলিম, সেই ছবি দেখতে পাচ্ছেন আপনি। বিজেপির প্রার্থী তাপস রায়, তিনি প্রচারে নেমেছেন সুভাষ সরোবরে, সেই ছবি দেখতে পাচ্ছেন আপনি। সায়রা হালিমের প্রচারের ছবি দেখাচ্ছি আপনাদের, সেই সঙ্গে দেখাচ্ছি আলিপুরদুয়ারও ভোটের প্রচারের ছবি। ভোটের বঙ্গে সৌজন্যের রাজনীতি ইসলামপুরে। প্রচারে বেরিয়ে তৃণমূল নেতাকে প্রণাম করে ভোট প্রার্থনা বিজেপি প্রার্থীর। তৃণমূল নেতা জ্যোতি দত্তকে প্রণাম বিজেপি প্রার্থী কার্তিক পালের। প্রবীণ নেতার হাত ধরে দীর্ঘক্ষণ কথা বিজেপি প্রার্থীর। কার্তিককে আশীর্বাদ করেছি, এটা সৌজন্য, বলেন জ্যোতি দত্ত। কথা না, এটা দেশের ভোট এবং সবাই মোদীকে প্রধানমন্ত্রী চায়। আমি একটা দীর্ঘদিনের, উনি একটা সিনিয়র নেতা, আমি অবশ্যই ওনার কাছে আশীর্বাদ দিলাম না, ওনাকে প্রণাম করলাম, আশীর্বাদ দিলাম, উনি আমাকে আশীর্বাদ করলেন। এটা সৌজন্যমূলক। আমি চা খাচ্ছিলাম, ওনারা আসলো, দেখা করতেই হবে আর দুই একটা কথা বলতেই হবে। উনি আমার কাছে আশীর্বাদ চাইলেন, আশীর্বাদ বললাম। ভোটের প্রচারে বেরিয়ে মুখ্যমন্ত্রীকে অনুসরণ বাম প্রার্থীর। ফুটপাতের দোকানে চা তৈরি করলেন আলিপুরদুয়ারের বাম প্রার্থী মিলি ওরাও। ভোটের প্রচার সারলেন মহাকাল ধাম এলাকায়। আরএসপি সিপিএম নেতাদের তেমন খুব একটা দেখা মেলেনি মিলির প্রচারে। আলিপুরদুয়ারে বাম প্রার্থীর প্রচারে নেই কংগ্রেসের দেখাও। আমি তো সাধারণ মানুষেরই লোক, তো আমি সাধারণ মানুষের সঙ্গে থেকে প্রচারটা করছি, তো খুবই ভালো লাগলো। উনিও খুব খুশি হলেন। আবার লালকে ফেরত আনুন, কেন এই লালটাই গরিব মানুষের সঙ্গী, তারাই কিন্তু গরিব মানুষের কথা ভাবে, সাধারণ জনতার কথা ভাববে। এদিকে মর্নিং ওয়াকে ভোটের প্রচারে তাপস রায়। সুভাষ সরোবরের প্রচারে বিজেপির প্রার্থী মর্নিং ওয়াকে আসা মানুষের সঙ্গে কথা বললেন, মন্দিরে পুজোও দিলেন কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী।